একদিন আমি উত্তেজিত হয়ে স্যারের কাছে গেলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। স্যার বাড়িতেই ছিলেন, সারা শরীর চাদরে ঢেকে পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন। আমি বসবার আগেই বলে ফেললাম, কাল টিচার্স ক্লাবে শুনেছি আপনি ইসলামিক একাডেমিতে নাকি এক সময়ে কেন আমি পাকিস্তান চেয়েছিলাম এ বিষয়ের উপর একটা বক্তৃতা দিয়েছেন। রাজ্জাক স্যারের চোখে মুখে কৌতূহল বোধ ঝিলিক দিয়ে উঠল। বক্তৃতা একটা দিছিলাম তো আপনি চড়ছেন কেন? আপনি পাকিস্তানের পক্ষে ওকালাতি করবেন, চটব না তো কি? আমি তো পাকিস্তান চাইছিলাম, এই কথাটা কইতে দোষ কি? তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি যখন আহত বোধ করেন তার চোখ থেকে এ ধরনের দৃষ্টি বিচ্ছুরিত হয়। আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। আমার খেয়ালই ছিল না আমার জন্মের বহু পূর্বে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আমি স্যারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছি। স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি সাহস করে কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা আমার কাছে একটা দুর্বহ বোঝা হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছিল পালিয়ে চলে আসি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে কাজের ছেলেটি তামাক দিয়ে গেল। হুকোতে 2-3 টান দেওয়ার পর স্যার মুখ খুললেন। মনে হলো বেঁচে গেছি। স্যার বললেন, ওই বক্তৃতায় আমি কি কইছিলাম সেইটা আপনি দেখছেন কি না? আমি বললাম না। স্যার বলতে শুরু করলেন, আমি কইছিলাম আপনারা বাংলায় যত উপন্যাস লেখা হইছে সব এক জায়গায় আনেন, হিন্দু লেখক মুসলমান লেখক ফারাক কইরেন না। তারপর সব উপন্যাসের যত চরিত্র স্থান পাইছে, রাম শ্যাম যদু মধু করিম রহিম নামগুলো খুঁজা বাইর করেন। তখন নিজের চোখেই দেখতে পাইবেন উপন্যাসে যেসব মুসলমান নাম স্থান পাইছে তার সংখ্যা 5%-এরও বেশি হইব না। অথচ বেঙ্গলে মুসলিম জনসংখ্যার পরিমাণ অর্ধেকের বেশি। এই কারণেই আমি পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানাইছিলাম। আমার তর্ক করার ইচ্ছেটি তখনও দমে যায়নি। তাই জিজ্ঞেস করলাম, উপন্যাসে মুসলমান চরিত্রের উপস্থিতির স্বল্পতার কারণে আপনি কিন্তু একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন দিতে পারেন না। আপনি এখন ধর্মতান্ত্রিক রাষ্ট্রের কথা কইতাছেন, তখন সিচুয়েশন আসিল একেবারে অন্যরকম। আরেকটা জিনিস মনে রাখবেন, উপন্যাস হইল গিয়া আধুনিক সোশ্যাল ডিসকোর্স। বেঙ্গলে হিন্দু মুসলমান শত শত বছর ধইরা পাশাপাশি বাস কইরা আইতেছে। হিন্দু লেখকেরা উপন্যাস লেখার সময় ডেলিভারেটলি মুসলমান সমাজেরে ইগনোর কইরা গেছে। দু একজন ব্যতিক্রম থাকলেও থাকবার পারে। বড় বড় সব হিন্দু লেখকের কথা চিন্তা কইরা দেখেন, তারা বাংলার বায়ু, বাংলার জল এইসব কথা ভালা কইরাই কইয়া গেছে। কিন্তু মুসলমান সমাজের রাইটফুল রিপ্রেজেন্টেশনের কথা যখন উঠছে, সকলে এক্কেরে চুপ। মুসলমান সমাজের সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত করার এই যে একটা স্ট্যাবর্ন অ্যাটিটিউড, সেই সময়ে তার রেমিডির অন্য কোনো পন্থা ছিল না। একসঙ্গে অনেকক্ষণ কথা বলার পর স্যার একটু দম নিলেন। কাজের ছেলেটি চা দিয়ে গেল। চায়ে চুমুক দেওয়ার পর স্যার আবার মুখ খুললেন। আরেক হিসেব অবসর সময় কইরা দেখেন, 1947 থেকে 70 পর্যন্ত সময়ের মধ্যে আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখালেখির ক্ষেত্রে যতগুলান মানুষ বাইর হইয়া আইছে, 1921 থেকে শুরু কইরা 47 এই কোয়ার্টার সেঞ্চুরি হিসাব কইরা দেখেন মুসলমান সমাজের মধ্য থেকে সেরকম একজনও মুসলমান লেখক বাইর হইছেন কিনা। 47-এর পরে যেসব মুসলমান লেখক বাইর হইছে, আউটলুকের দিক দিয়া সকলে আউট অ্যান্ড আউট সেকুলার। পাশাপাশি পশ্চিমবাংলার আধুনিক লেখকদের মধ্যে দেখবেন সেকুলার লেখক অধিক পাইবেন না। হ, তবে কথা উঠতে পারে আর্টিস্টিক এক্সপ্রেশন সম্পর্কে। আমি বললাম, হিন্দু সমাজে সেকুলার চিন্তাভাবনা তো অনেক দিন আগেই শুরু হয়েছে। স্যার বললেন, কথাটা ঠিক, আবার ঠিকও না। যেই জিনিসটারে আপনারা বেঙ্গল রেনেসা কইবার লাগছেন, সেইটা মানতে আমার ঘোরতর আপত্তি আছে। আপনারা রামমোহন রে রেনেসার মানুষ কইবেন, কিন্তু হ্যাঁ কামটা কি করছে? তার মতো এমন ধর্মপ্রচার আগেও ইন্ডিয়ার অনেক মানুষ কইরা গেছেন। আমি তো তার বাংলা ভাষার চর্চা ছাড়া উল্লেখ করার মতো আর কোনো কিছু খুঁজে পাই না। এন্টায়ার 19th সেঞ্চুরিতে পুরুষ সিংহ ওই একজনই পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাই ছাড়া দেবেন ঠাকুর বলেন, বঙ্কিম বলেন, কেশব বলেন, সকলে তো নতুন করে রিভাইভালিজমের বিকাশ ঘটাইছেন। পার্থ চট্টোপাধ্যায় একটা মূল্যবান বই লিখেছেন, নামটা জানি কি। তিনি দেখাইছেন যে সময়ে বঙ্কিমের উপন্যাসগুলো প্রকাশ পাইবার লাগছিল, একই সময় বটতলার মুসলমানি পুঁথিগুলো মুদ্রণ যন্ত্রে ছাপা হইয়া বাইর হইতে আসিল। বঙ্কিমের উপন্যাস 200-250-র বেশি ছাপা হইতো না, কারণ আধুনিক সাহিত্য পড়ার পাঠকা ছিল খুব সীমিত। কিন্তু বইটা পড়লে দেখতে পাইবেন মুসলমানি পুঁথি ছাপা হইতেছিল হাজারে হাজারে। বঙ্কিমের বিষয়বস্তুর সঙ্গে পুঁথির বিষয়বস্তুর তুলনা করলে ডিফারেন্সটা সহজে বুঝতে পারবেন। পুঁথির বিষয়বস্তু এক্কেরে সেকুলার, কিন্তু চিন্তা পদ্ধতি মধ্যযুগীয়। বঙ্কিমের চিন্তা আধুনিক,
কিন্তু বিষয়বস্তু ধর্মীয়। আমি প্রতিবাদ করে বললাম, বঙ্কিমের সব রচনার বিষয়বস্তু তো ধর্মীয় নয়। স্যার বললেন, ওইলো একই কথা। রিভাইভালি স্পিরিট অ্যান্ড মডার্ন স্পিরিটে ওর গায়ে ঠ্যাস দিয়া খাড়াইয়া আছে। স্যারের কথাটা পুরোপুরি মেনে নিতে আমার কষ্ট হচ্ছিল। তাই বললাম, মাইকেল, বঙ্কিম ওনাদের হাতেই তো বাংলা সাহিত্যের আধুনিকতার সূত্রপাত। স্যার বললেন, আধুনিকতা জিনিসটারও তো ভালো কইরা বুঝন লাগবো। আধুনিকতা জিনিসটি বেবাক দুনিয়ায় একই সময়ে আইছে, 10 বছর আগে কিংবা 10 বছর পরে। বিলেতে রেলগাড়ি চালনের 10 বছর পরে ইন্ডিয়াতে রেল আইয়া গেছে। বঙ্কিম মারা গেছেন 1893 সালে, আর টলস্টয় মারা গেছেন 1911 সালে। বঙ্কিমের তুলনায় টলস্টয় দীর্ঘ জীবন পাইছিলেন। সেই দিক দিয়ে দেখতে গেলে টলস্টয় বঙ্কিমের কন্টেম্পোরারি। দুইজনের লেখার কন্টেন্ট মিলিয়ে দেখেন, টলস্টয় কমন ম্যানকে কী চোখে দেখছেন আর বঙ্কিম কী চোখে দেখছেন। শুধু টলস্টয় আর বঙ্কিম কেন, ইউরোপের লিটারারি স্টলওয়ার্ড ফ্লবিয়ার, মোপাসা, চেখভ, টুরগেনিয়েভ, গোগল, জোলা সকলে একটা বিশেষ সময়ের মানুষ। এদের লগে আপনি রবীন্দ্রনাথরেও ধরবার পারেন। আমি বললাম, স্যার রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলেন। স্যার বললেন, রবীন্দ্রনাথের প্রতিভা ঠিকই আছিল, বাংলা ভাষাটি তো রবীন্দ্রনাথের হাতেই পুষ্ট হয়েছে। এক হাতে বিচিত্র বিষয় নিয়ে লিখছেন, এটাই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ক্রেডিট। আদার দ্যান লিটারারি ট্যালেন্ট, অন্য বিষয়ে রবীন্দ্রনাথরে যদি বিদ্যাসাগরের মতো মানুষের সঙ্গে তুলনা করেন, হি কামস নো ওয়্যার নিয়ার টু দেম। স্যারের কথাটা শুনে আমার ভালো লাগলো না। আমি রবীন্দ্রনাথকে খুব বড় একজন মানুষ হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি। তাই জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথ কি খুব বড় একজন মানুষ নন? স্যার বললেন, রবীন্দ্রনাথ বড় লেখক। মানুষ হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারে কাছেও আসতে পারবেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড় মানুষেরা আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হেরলাইগা প্লেটো তার রিপাবলিক থেকে কবিগণ নির্বাসনে পাঠাইবার কথা বলছিল। আমি বললাম, এ কথা কি রবীন্দ্রনাথের বেলায় প্রযোজ্য? স্যার বললেন, রবীন্দ্রনাথ ব্যতিক্রম হইল কেমনে? তিনিও তো ওই একই ক্যাটাগরির মধ্যে পড়েন। আমার মনের মধ্যে একটুখানি খুঁতখুঁতানি থেকে গেল। সেজন্য পাল্টা প্রশ্ন করলাম, রবীন্দ্রনাথ কি বাঙালি জনগোষ্ঠীর ভাষাকে উৎকর্ষের একটা বিশেষ স্তরে নিয়ে যাননি? স্যার বললেন, বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষাভূষা মোটে মজুর। এরা কথা কয় দেখেই তো কবিরা কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না। হেরলাইগা অখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা হয় না। স্যার তারপর রবীন্দ্রনাথের সামাজিক প্রবন্ধ নিয়ে তার মতামত প্রকাশ করতে আরম্ভ করলেন। তিনি বলতে থাকলেন, রবীন্দ্রনাথ তার সামাজিক প্রবন্ধসমূহে যে সকল এম্পিরিক্যাল কথাবার্তা কইছেন সেগুলো খুব কাজের জিনিস হইছে। এ নিয়ে বেশি মানুষের কথাবার্তা কইতে দেখা যায় না। আমার ইচ্ছা ছিল যে সকল সামাজিক প্রসঙ্গ রবীন্দ্রনাথের প্রবন্ধে স্থান পাইছে সেগুলোর একটা তালিকা করা। কিছুদিন পরেই দেখতে পেলাম রাজ্জাক স্যার রবীন্দ্রনাথের প্রবন্ধসমূহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। বিশেষ বিশেষ জায়গায় লাল পেন্সিল দিয়ে চিহ্নিত করছেন। ছোট ছোট কাগজের টুকরো দিয়ে চিহ্নিত পৃষ্ঠাসমূহে নিশানা দিয়ে রাখছেন। আরও কিছুদিন পরে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের প্রবন্ধের বই স্যারের টেবিল থেকে উধাও। বুঝতে বাকি রইল না স্যারের মহৎ সংকল্পগুলো এভাবেই ইতি ঘটে থাকে। প্রথম দিকে রাজ্জাক স্যারের রবীন্দ্রনাথের গানগুলোর প্রতি বিশেষ অনুরাগ ছিল না। শেষের দিকে দেখলাম তিনি রবীন্দ্রনাথের কোনো কোনো গানের তারিফ করছেন, বিশেষ করে ধ্রুপদাঙ্কের গানগুলো। এই রচনায় চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে রাজ্জাক স্যারের সম্পর্কের বিষয়টি আমি বিবৃত করতে চাই। আমার সঙ্গে আকস্মিকভাবে সুলতানের পরিচয় হয়। কি করে কোন পরিস্থিতিতে সুলতানের সঙ্গে আমার পরিচয় হলো সে বিষয়ে এখানে বিশেষ বলবার অবকাশ নেই। শুধু এটুকু বলতে চাই, 1976 সালে শিল্পকলা একাডেমিতে সুলতানের আঁকা প্রায় 500 ছবির একটা প্রদর্শনী হয়। সেই প্রদর্শনীতেই প্রথম আমি সুলতানের আঁকা ছবি দেখি এবং অভিভূত হয়ে যাই। পত্রপত্রিকায় সুলতানের বেশভূষা, বৈচিত্র্যময় জীবন এবং গঞ্জিকাপ্রীতি এসব নিয়ে অন্তর গল্প কাহিনী প্রচারিত হলেও চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সুলতানের আঁকা ছবির উৎকর্ষ বা অপকর্ষ সম্পর্কে কোনো কথা বলতে কেউ রাজি ছিলেন না। নানা মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা আমার মনে বদ্ধমূল হয় যে ইংরেজিতে যাকে কনস্পিরেসি অফ সাইলেন্স বলা হয়, সুলতানকে ঘিরেও একটা নীরব ষড়যন্ত্র আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা করে যাচ্ছিলেন। নীরব উপেক্ষার মাধ্যমে সুলতানের শিল্পকর্মকে সর্বসাধারণের সচেতন মনোযোগ থেকে আড়াল করে রাখাই ছিল এদের অভিপ্রায়। আমি যখন বুঝতে পারলাম শহরবাসী আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা সুলতানের শিল্পকর্মকে ব্যাপক পরিচিতি এবং মূল্যায়নের পথে একটা অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারপর আমি আমার কর্তব্য স্থির করলাম। যে কারণেই হোক সুলতানকে অবশ্যই জনসমক্ষে প্রকাশমান করে তুলতে হবে। কিন্তু মুশকিল হলো
আমি নিজে কিন্তু চিত্রশিল্পী নই। চিত্রশিল্পের ব্যাপারে আমার মতামতের কোনো মূল্য নেই। তাই আমি চাইছিলাম সমাজের মান্যতা অর্জন করেছেন এমন কোনো ব্যক্তি যদি সুলতানকে তুলে ধরতে এগিয়ে আসেন, আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। অনেকের কাছেই গেলাম, কেউ কেউ আগ্রহ প্রদর্শন করলেন, কেউ কেউ শীতলতা। যা হোক, রাজ্জাক স্যারের কাছে গিয়ে সুলতানের ছবি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললাম। দেখলাম চিরে ভেজার কোনো সম্ভাবনা নেই। স্যার তখনও শিল্পী বলতে বোঝেন ওই একমাত্র জয়নুল আবেদিন। চিত্রকলার অনেক লোকের সঙ্গে স্যারের ওঠা বসা যাওয়া আসা আছে, কিন্তু প্রাণের ভেতর থেকে জয়নুল আবেদিন ছাড়া অন্য কাউকে স্বীকৃতি দিতে চান না। আমি একটুখানি দমে গেলাম। এই এতদিনে রাজ্জাক স্যারকে অত্যন্ত সংবেদনশীল চরিত্রের মানুষ বলে জেনে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া যখন পাওয়া গেল না, সুলতানকে নিয়ে কী করব স্থির করতে পারছিলাম না। কিন্তু আমার স্থির ধারণা, সুলতান একজন বিশ্বমাপের শিল্পী। সকলে তাকে স্বীকার করে নিতে কুণ্ঠা প্রদর্শন করছেন, কারণ তারা একজন আগন্তুককে শ্রেষ্ঠত্বের আসনখানি ছেড়ে দিতে নারাজ। আমি মনে মনে এভাবে গোটা ব্যাপারটা চিন্তা করলাম। সুলতানের মতো আমিও গ্রাম থেকে এসেছি। আজকে শহরের লোকেরা সুলতানকে যে উপেক্ষা এবং অবহেলা প্রদর্শন করছে, এই জিনিসটি একদিন আমার বেলায়ও ঘটতে পারে। সুলতানকে যদি এই নীরব ষড়যন্ত্রের জাল থেকে বের করে না আনতে পারি, একদিন আমাকেও সুলতানের ভাগ্য মেনে নিতে হবে। আর্ট ইনস্টিটিউটের শিক্ষিকা শামীম শিকদার আমার বন্ধু ছিল। সে ছিল তখন ছাত্রী। শামীম এবং তার বন্ধুবান্ধবেরা আমার ইন্টারন্যাশনাল হোস্টেলের কক্ষটিকে অনেকটা তাদের স্টুডিও হিসেবে ব্যবহার করত। এই ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমি নিজেও অল্প স্বল্প ছবি আঁকার কলাকৌশল রপ্ত করলাম। খুব গভীরভাবে শিল্পকলা সম্পর্কে পড়াশোনা করতে আরম্ভ করলাম। অনেকদিন পড়াশোনা করার পর আমার একটা প্রত্যয় জন্মালো যে সুলতানের সম্পর্কে কিছু সাহসী বক্তব্য প্রকাশ করার যোগ্যতা আমার জন্মেছে। আমি সুলতানের চিত্রকর্মের ওপর বাংলার চিত্র ঐতিহ্য এবং সুলতানের সাধনা শিরোনামে 50 পৃষ্ঠার একটা দীর্ঘ প্রবন্ধ লিখে মূলভূমি নামাঙ্কিত একটি সাময়িকীতে প্রকাশ করলাম। তারপর প্রবন্ধটা আলাদা একটি পুস্তিকা হিসেবে প্রকাশ করি এবং সাহিত্য শিল্পের অনুরাগী মানুষদের একটি করে পুস্তিকা কখনো নিজ হাতে অথবা লোক মারফতে কিংবা ডাকযোগে পাঠিয়ে দিতে থাকি। একটা পুস্তিকা নিয়ে একদিন রাজ্জাক স্যারের বাড়িতে হাজির হলাম। স্যারকে বিশেষভাবে অনুরোধ করি তিনি যেন আমার লেখাটি পড়ে দেখেন। স্যার যেন মনে না করেন আমি একটা উটকো লোকের বিষয় নিয়ে অযথা উৎপাত করছি, সেজন্য 10-15 দিন ওমুখও হয়নি। এক সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলাম কে একজন দরজায় টোকা দিচ্ছে। চোখে মুখে ঘুম নিয়েই আমি জিজ্ঞেস করলাম কে। জবাব পেলাম আমি আব্দুর রাজ্জাক। বজলুর ক্যান্টিনে যে ছেলেটা সকালে নাস্তা খাওয়ানোর জন্য ঘুম থেকে জাগিয়ে দিত, তার নাম আব্দুর রাজ্জাক। আমি ভাবলাম ক্যান্টিন বয় আব্দুর রাজ্জাক আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছে। আমি ঘুমের ঘোরেই বলে বসলাম, রাজ্জাক মিয়া এখন যাও, পরে গিয়ে নাস্তা খাবো। ওপার থেকে জবাব পাওয়া গেল, পরে এলে নাস্তা নাও পাইতে পারেন। রাজ্জাকের বাড়ি বরিশাল। এই আওয়াজটি বরিশালের নয়। আমি উঠে দরজা খুললাম। ওমা, দেখি রাজ্জাক স্যার। স্যার ঘরে এসে বসলেন, তার হাতে পুস্তিকাটি। আমাকে বললেন, কামটা ভালা করছেন, আপনার সুলতান কই? আমি বললাম তিনি নওরাইলে থাকেন। স্যার বললেন, ঢাকা আইব না? বললাম 2-4 দিনের মধ্যে আসার কথা আছে। স্যার বললেন, আইলে একবারে দেখা করাইয়া দিয়েন। সুলতানের প্রসঙ্গ শেষ করার আগে আরও 2টি মজার গল্প আমাকে বলতে হবে। আমি একটা প্রেস করেছিলাম। সেই প্রেস থেকে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতাম। 32 নম্বর তোপখানা রোড ছিল অফিস। তখন আমি মিরপুরে থাকতাম। একদিন স্যারকে বাড়িতে যেয়ে অনুরোধ করেছিলাম তিনি যেন আমার প্রেসে এসে একবার পায়ের ধুলো দিয়ে যান। পরের দিন প্রেসে এসেই আমার প্রেসের ম্যানেজারের মুখে শুনলাম একজন লুঙ্গি, চাদর এবং পাঞ্জাবি পরা বুড়ো মতো মানুষ বেলা 9টার সময় এসে অনেকক্ষণ আমার নাম ধরে ডাকাডাকি করেছেন। স্যার যে পরদিনই প্রেসে চলে আসবেন ভাবতে পারিনি। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি অফিস খুলে বসতে দেননি কেন? ম্যানেজার আমাকে জানালেন, আমি মনে করেছি প্রেসের মেশিনম্যান কিংবা কম্পোজিটরের চাকরি চাইতে লোকটা এসেছিল। আমাদের কোনো মানুষের প্রয়োজন নেই, তাই বলে দিয়েছি আমাদের এখনও কোনো মানুষের দরকার নেই। শুনেই লোকটা চলে গেল। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। দুপুরবেলাতেই স্যারের বাড়িতে গেলাম। বাড়িতে সকলে তখন খেতে বসেছে। স্যার আমাকে দেখেই বললেন, এত দেরি কইরা এলে আপনার ব্যবসা চলবো কেমন কইরা? আমি আমার কর্মচারীর খারাপ ব্যবহারের জন্য মাফ চাইতে যাচ্ছিলাম। স্যার আমাকে মুখ খুলতেই দিলেন না। বললেন, হাত ধুয়ে বয়ে পড়েন, অনেকদিন আপনি আমগুলোকে খাইতে আহেন না। আরেকবার আমার এক জার্মান প্রবাসিনী পশ্চিমবাংলার বান্ধবী এসেছিল, তাকে নিয়ে গুলশানে স্যারের সঙ্গে দেখা করতে যাই।
তিনি তখন তার ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লেটুর সঙ্গে থাকেন। সেদিন দুপুরে আমরা স্যারের ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন চৈত্র মাস শেষ হতে চলেছে। আমরা খেয়ে দিয়ে বাড়ির সামনে উঠোনে এসে দাঁড়িয়েছি। আমার বান্ধবীটি গাছের থরে থরে ঝুলন্ত কাঁঠাল দেখে ভীষণ রকম উদ্বেল হয়ে ওঠে। সে স্যারকে জিজ্ঞেস করে বসে, কাকাবাবু, আপনার বাড়ির কাঁঠাল দিয়ে এঁচোড় রান্না করা যায় না? স্যার বললেন, আপনার এঁচোড় খাইবার খুব ইচ্ছা হয় নিহি। আমার বান্ধবী বলল, সেই কবে ছোটোবেলায় খেয়েছি। আপনার গাছের কাঁঠাল দেখে এঁচোড়ের কথা মনে পড়ে গেল। স্যার বললেন, এঁচোড় যে খাইবার চান কি করে রাঁধতে হয় হেডা জানেননি? আমার বান্ধবী মুখ কালো করে বললেন, না কাকাবাবু, এঁচোড় কি করে রাঁধতে হয় শিখিনি। স্যার আমাকে বললেন, মৌলভী আহমদ সোফা, এক কাম করেন, আপনি কই থাকেন ঠিকানা লেখা থুইয়া যান, কাল দুপুরে এঁচোড় রাইন্দা পাঠিয়ে দিমুনি। আমি ঠিকানা লিখে চলে এলাম। পরের দিন আমার বান্ধবীকে কাঁচপুর ব্রিজের কাছে নদী দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে বেলা হয়ে গেল। ঘরে এসে যখন গোসল করে বসলাম, আমার কাজের ছেলে ইদ্রিসের কাছে কাহিনীটা শোনা গেল। ইদ্রিস বলল, একটা বুইড়া মানুষ এই টিফিন কারিটা রাইখা গেছে। তখনই মনে পড়ে গেল রাজ্জাক স্যার বলেছিলেন তিনি এঁচোড় রান্না করে দুপুরবেলা পাঠিয়ে দেবেন। আমি ইদ্রিসকে জিজ্ঞেস করলাম, তুমি ভদ্রলোককে খাতির করে ঘরে ডেকে বসিয়েছিলে কিনা? ইদ্রিস জবাব দিল, মানুষটার গায়ে একটা ফাটাচিরা পাঞ্জাবি আর ময়লা লুঙ্গি আর ঢাকাইয়া কথা কয়। কই থেকে আইসে যখন জিগাইলাম, কয় সাহেব টিফিন কারি দেখলেই বুঝতে পারবো না। আমিও ডাকি নাই, হে বেড়াও বসবার চায় নেই। এখন সুলতানের কথায় আসি। মাসখানেক পরে সুলতান এলেন নওরাইল থেকে। আমি ওনাকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। সুলতানের একটা বিশেষ বৈশিষ্ট্য আমি গোড়া থেকে লক্ষ্য করে এসেছি। যাদের সঙ্গে তার পরিচয় হয় সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। স্যারের বেলায়ও তার ব্যত্যয় হলো না। স্যার একা নন, তার পরিবারের সকলেই সুলতানের প্রতি মমতা সম্পন্ন হয়ে উঠেছেন। স্যারের ভ্রাতৃবধূ, দুই ভ্রাতুষ্পুত্রী, মায় অতি শিশু নাতিটি পর্যন্ত সুলতানের অনুরাগী হয়ে উঠেছে। এত মিষ্টি করে এমন সুন্দর কথা সুলতানের মতো আর কাউকে বলতে দেখিনি। সেদিনই বিকেলবেলা সুলতান তার জব্বা নিজের হাতে বানানো বাঁশির বোঝা, গাজার কলকি এবং অন্যবিধ সরঞ্জাম নিয়ে স্যারের বাড়ির নিচতলায় এসে আস্তানা পাতলেন। তারপর থেকে যখনই স্যারের বাড়িতে যাই দেখি আমার সঙ্গে সুলতানের কথা বলার সময় হয় না। কখনো দেখি স্যারের মুখোমুখি বসে গম্ভীরভাবে আলাপ করছেন এবং মাথা দোলাচ্ছেন, অথবা বাড়ির মেয়েদের সঙ্গে প্রবাস জীবনের গল্প করছেন। স্যারের শ্যামলা নাতি লিটুর ছেলে, যার চোখ দুটি খুব বড় বড় এবং সে বড় সড়ো খাঁচায় দুটো রাজঘুঘুর বাচ্চা পোষে, তার সঙ্গেও দেখি সুলতানের গলায় গলায় ভাব। প্রতিদিনই দেখি সুলতান স্যারকে নিয়ে নানা জায়গায় যাচ্ছেন। আমার খুব ঈর্ষে হচ্ছিল। আমি সুলতানকে স্যারের কাছে নিয়ে এলাম। এখন দেখতে পাচ্ছি সুলতান আমাকে হটিয়ে দিয়েছেন। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি সুলতান নেই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, সুলতান ভাই কই? স্যার বললেন, সুলতানের লোকেরা এসে ডাইকা লয়ে গেছে। আমি বললাম, সুলতানের আবার লোকজন আসবে কোত্থেকে? স্যার বললেন, তামুক টামুক খাইবার লোকজন আর কি। আমি বললাম, গাঁজাখোররা আপনার বাড়ির ঠিকানা পেল কেমন করে? স্যার হাসতে হাসতে বললেন, ঠিকানা পাওয়ানোর কোনো কষ্ট নাই, ওরা গায়ের গন্ধেই টের পেয়ে যায়। তারপর স্যার আসল কথা পারলেন। কয়েকদিন থেকে সুলতান নাকি স্যারকে বলছেন তার 300-র মতো ছবি সোনার গায়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো যদি ওখান থেকে উদ্ধার করা না যায়, ছবিগুলো কিছুই থাকবে না। সুলতানের ছবি সোনার গায়ে গেল কী করে সে কাহিনীটা বলা প্রয়োজন। 1976 সালে শিল্পকলা একাডেমিতে যখন সুলতানের চিত্রকর্মের প্রদর্শনী হয়, সেই সময় প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম শিশুর বেগম প্রদর্শনীতে ছবি দেখে সুলতানের ছবির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ভদ্রমহিলার বোধহয় অল্প স্বল্প আঁকার ঝোঁক ছিল। তিনি সুলতানকে ছবি আঁকা শিখিয়ে দিতে অনুরোধ জানান। সুলতানও রাজি হয়ে যান। কিছুদিন মন্ত্রীর বাড়িতে সুলতানের নিয়মিত আসা যাওয়া চলে। সেই সূত্রে নুরুল ইসলাম শিশুর সঙ্গে সুলতানের পরিচয়। একদিন কথায় কথায় সুলতান মন্ত্রী সাহেবকে জানান প্রদর্শনী শেষে ছবিগুলো নিয়ে কোথায় রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা। ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনারগাঁয়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার সমস্ত চেলাবাটুলাকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল। তার পেছনে বোধ করি একটাই কারণ, এই বাড়ির 5-7 বাড়ি পরে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখছিলেন। মাসখানেক থাকার পরে অনুভব করলেন এই দরজা জানালাহীন পিশাচের মতো দাঁত বের করা লাল ইটের জীর্ণ বাড়িতে সুলতানের পক্ষে বাস করা সম্ভব নয়। তিনি বাটুলকে এই বাড়িতে রেখে নড়াইলে চলে গেলেন।
ছবিগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, রোদে পুড়তে থাকে। কিছুদিন বাটুল এবং তার মাকে খাওয়া পরার পয়সা জুগিয়েছিলেন। বাটুলের আদি পেশা ছিল নরসুন্দর। সুলতানের আকর্ষণে জাত পেশা ছেড়েছিল এবং বাটুলের জননে ছিল সুলতানের শিষ্যাদের মধ্যে একজন। অনেকেই হয়তো জানেন না, সুলতান ছিলেন নড়াইলে নমশূদ্র সম্প্রদায়ের কাছে একজন দেবতার মতো মানুষ। তারা গোসাই জ্ঞানেই তাকে শ্রদ্ধা করত। তার শিষ্য শিষ্যার সংখ্যাও অনেক ছিল। সুলতান বাটুলকে সোনারগাঁয়ের বাড়িতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সেই যে চলে এসেছিলেন, সেই বাড়িতে আরেকবার মাত্র পদার্পণ করেছিলেন। জীবন ধারণের জন্য বাটুল সে বাড়ির কাছাকাছি একটা সেলুন খুলে বসে। নড়াইল থেকে মা, বউ এবং বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে বসবাস করতে আরম্ভ করে। কিছুদিন পর বাটুলের মা ওই বাড়িতে মারা যায়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাটুলকে সপরিবারে জোর করে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে বসে এবং এটা ব্যক্তিগত সম্পত্তি লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বাটুল অন্য একটা বাসা ভাড়া করে বাস করতে আরম্ভ করে। সে সময় আশা পোষণ করত একসময় সুলতান এই বাড়িতে গিয়ে বসবাস করবেন। 1994 সালে সুলতান মারা যাওয়ার পর বাটুল বিশ্বাস করত এই বাড়িতে সুলতানের কোনো স্মৃতি থাকলো না। বাটুল প্রায় আমার কাছে আসতো এবং বলতো সুলতানের মতো একজন মহাপুরুষের স্মৃতি কিছুতেই মুছে যেতে পারে না। সোনারগাঁয়ে সুলতানের স্মৃতি রক্ষার জন্য একটা কিছু ব্যবস্থা হবেই। বাটুলের এই বিশ্বাস আমার কাছে পাগলামো মনে হতো, তবু তাকে সে কথা বলতে পারিনি। 1996 সালে স্থানীয় কিছু তরুণদের নিয়ে সুলতানের মৃত্যু দিবস ওই বাড়ির সামনে উদযাপন করার আয়োজন করেছিল। আমার কাছে পাকা কথা আদায় করেছিল। ঠিক 2টোর সময় পানামের বাড়িটির সামনে গিয়ে হাজির হই। আমি রত্নেশ্বর নামক তরুণ এবং বন্যা নামে এক তরুণীকে নিয়ে ঠিকই সোনারগাঁয়ে গিয়েছিলাম। ওই বাড়িটির সামনে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। বাটুলকে অনেক খোঁজ করে বের করতে হলো। বাটুল জানালো সে লজ্জিত, কিন্তু আমাদের সান্ত্বনা দিতে ভুলল না। স্যার, কিছু মনে করবেন না, ফাঁকিঝুঁকি আর কদিন চলবে? কতদিন আর দেবতার জায়গা দখল করে রাখতে পারবে? দেখবেন এই বাড়িতেই শিল্পী সুলতানের শিল্প মন্দির তৈরি হবে। এই সোনারগাঁতেই একদিন শিল্পী সুলতানের নামের ডঙ্কা বাজবে। এরই মধ্যে বাটুল আমার কাছে আরও 5-7 বার যাওয়া আসা করেছে। সে এলে আমি ভারী বিব্রত হয়ে পড়তাম। কোনো রকমে যাওয়া আসার পথ খরচটা দিয়ে রেহাই পেতে চেষ্টা করতাম। তথাপি বাটুলকে আমি শ্রদ্ধা করতাম, কারণ তার মধ্যে আমি একটা পবিত্র অগ্নিশিখা জ্বলছে এরকম অনুভব করতাম। 2 মাস আগে বাটুলের ন্যাড়ামাথা বড় ছেলেটি এসে জানিয়ে গেল 10 দিন আগে তার বাবা মারা গেছে। ছেলেটি জানালো মরবার আগেও তার বাবার মুখে ছিল সুলতান সাহেবের নাম। ছেলেটি 10-15 দিন অন্তর একবার করে আসে, আমাকে স্মরণ করিয়ে দেয় তার একটি চাকরি প্রয়োজন। এখনও পর্যন্ত আমি তার কিছুই করতে পারিনি। আর আসে প্রফুল্ল। প্রফুল্লের কথাটি বলে আমি আবার রাজ্জাক স্যারের কথায় ফিরে যাব। আগুন যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সুলতানের প্রতিও কিছু মানুষ তেমনি আকৃষ্ট হতো। প্রফুল্ল তার একজন। প্রফুল্লের বাড়ি কুমিল্লা জেলায়। পেশাতে সে কাঠমিস্ত্রি। বাড়িতে তার এক বুড়ো দাদা আর তার ছেলে মেয়ে। প্রফুল্লের বয়স 40 ছুঁই ছুঁই, এখনও বিয়ে করেনি। এক সময় ঠিকা কাজ করতে সোনারগাঁয়ে এসেছিল, তখনই সুলতানের সঙ্গে পরিচয়। তারপর থেকেই সে ছবি আঁকতে শুরু করে। গুরু সুলতান, তিনি ভরসা দিয়েছিলেন, এঁকে যাও, একসময় তুমি নামকরা শিল্পী হবে। গুরুর আশীর্বাদ সম্বল করেই প্রফুল্ল এঁকে যাচ্ছে। রং নেই, তুলি নেই, কিছু নেই, তথাপি প্রফুল্লের বিরাম নেই। দূর থেকে দেখলে প্রফুল্লের ছবিগুলোকে সুলতানের ছবি বলে ভ্রম হয়, কাছে এলে অবশ্য টের পাওয়া যায়। প্রফুল্লের যদি আরেকটু বিদ্যা থাকতো, সে যদি আরেকটু সচ্ছল হতো। সুলতানকে কেন আমি অসাধারণ একজন মানুষ মনে করতাম, একদিন তার একটা কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সুলতান প্রফুল্লের মতো একজন মাঝবয়সী শিক্ষিত মানুষের মনেও শিল্পী হওয়ার বীজ বুনে দিতে পেরেছিলেন, এমন তো আর কাউকে দেখিনি। এই লেখা যখন লিখছি তার 1 সপ্তাহ আগে প্রফুল্ল এসেছিল। জামার পকেট থেকে দুমড়ানো মুচড়ানো একটা পেপার কাটিং বের করে দিয়ে বলল, স্যার পড়ে দেখুন। আমি বললাম, তুমিই পড়ে শোনাও। সে পড়ে শোনালো। ভ্যান গগের একটি ছবি নিলামে বিক্রি হয়েছে। আমাদের টাকায় দাম উঠেছে 58 কোটি টাকা। প্রফুল্ল বলল, স্যার 58 কোটি অনেক টাকা। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। অথচ লোকটা না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে সুলতানের কথা বলতে হচ্ছে। সুলতানের কথায় বাটুল এবং প্রফুল্লের কথা ঢুকে পড়েছে। এগুলো অপ্রাসঙ্গিক, তবু বললাম, হয়তো সুলতানের ওপর আবার লেখার সুযোগ আমার হবে না। যা হোক, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্জাক স্যার বললেন, সুলতানের ছবিগুলা নিয়ে এবার কথা কইবার লাগছে 3-4 দিন থেইকা। হাঁচাই তো, এইভাবে পইরা থাকলে ছবির তো কিছুই থাকতো না। আমি হুদা সাহেবরে কইয়া একখানা ট্রাকের ব্যবস্থা করছি। কাইলে আপনার হাতে যদি সময় থাকে একটু গেলে ভালা হয়। সুলতান সাহেব আপন ভোলা মানুষ,
কন তো যায় না কখন কি কইরা বসে। সরকারি গাড়ি 5টার আগে ইডেন বিল্ডিংসের গ্যারেজ দিয়ে আইতে হইব, নইলে হুদা সাহেবকে বিব্রত বোধ করতে হইব। হুদা সাহেবের একটু পরিচয় দেওয়া প্রয়োজন। হুদা সাহেব মানে মির্জা নুরুল হুদা। একসময় তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন, তারপর জিয়ার সময়ে বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি রাজ্জাক সাহেবের ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন। আমি রাজি হয়ে গেলাম, বললাম যাব। তার পরের দিন ট্রাক নিয়ে সোনারগাঁয়ে চলে গেলাম। সুলতান সাহেবের নামে বরাদ্দ করা বাড়িটা দেখলাম। চুন বালি ঝরে গেলেও বাড়ির কাঠামোটা এখনও বেশ শক্ত, কিন্তু একটিও দরজা জানালা নেই। ড্রাইভার এবং আরেকজন লোকের সাহায্যে ছবিগুলো একে একে ট্রাকে তুলতে লাগলাম। সাধারণত সুলতান খুব বড় ক্যানভাসে ছবি আঁকেন। 1976 সালের এক্সিবিশনের জন্য সুলতান 30-35টা ছোট ছোট ছবি এঁকেছিল। এক্সিবিশনের এই ছোট ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে পারিনি, এখন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক একটি ছবিকে জীবনানন্দ দাশের রূপসী বাংলার এক একটি কবিতার সঙ্গে তুলনা করতে ইচ্ছে হলো। সব ছবি ওঠানোর পর বাঁধা চাঁদা করে সব যখন ঠিক করে ফেলেছি, গোল বাঁধালেন সুলতান স্বয়ং। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা মানুষ একতারা হাতে হাজির হলো। সুলতান দাঁড়িয়ে লোকটির সঙ্গে কোলাকুলি করলেন। এরপর দুজনে গাজা টানতে বসে গেলেন। গাজার কলকিতে দম নিয়ে সুলতান মাথা দোলাচ্ছেন, আর বুড়োটি শুরু করেছেন একতারা বাজিয়ে গান। সুলতানকে টেনেও ওঠানো যায় না। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। কাটায় কাটায় 5টার সময় ট্রাক ইডেন বিল্ডিংসে ফেরত দিতে হবে। তারপর যেতে হবে আমার বন্ধু কুমার শঙ্কর হাজরার বউ ভাতের নিমন্ত্রণে। সুলতানকে যতই বোঝাই তার একই জবাব, मैं सुल्तान है, किसी का हुक्म से कोई काम नहीं करता, हम अपना मर्जी से हर काम करता। দোসরার লোকটি সায় দিয়ে বলল, বিলকুল ঠিক, আপ তো সুলতান হ্যায়। এখন বুঝতে পারলাম রাজ্জাক সাহেবের অনুমান কত দূর সত্য। সুলতানকে কোনো রকমে আসন থেকে টলাতে না পেরে আগত আমি ট্রাকে উঠে বসে ড্রাইভারকে বললাম, গাড়ি স্টার্ট দিন, আমাদের 5টার মধ্যে পৌঁছতে হবে। গাড়ি যেই আওয়াজ করে ধোয়া তুলে চলতে আরম্ভ করে কিছুদূর এগিয়ে এসেছে, পেছন থেকে সুলতানের কণ্ঠস্বর শুনতে পেলাম, সফা ভাই, আমাকে ফেলে যাবেন না। ছবিগুলো এনে রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছবিগুলো বেঁচে গেল। মাসখানেক পরে নড়াইল থেকে আবার সুলতান এলেন। এবার দেখলাম তার কণ্ঠস্বর ভয়ানক বদলে গেছে। কার কাছে তিনি শুনেছেন তার অবর্তমানে রাজ্জাক সাহেব তার ছবিগুলো বেচে দিতে পারেন। সুলতান আবার জেদ করতে আরম্ভ করলেন। ছবিগুলো আবার ট্রাকে করে নড়াইলের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে। আমি লজ্জায় স্যারকে মুখ দেখাতে পারছিলাম না। আমি জানতাম স্যার গোপনে সুলতানকে 30,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সুলতান তার প্রায় সবটা এলিফ্যান্ট রোডের সুরশ্রী থেকে বাদ্যযন্ত্র কিনে খরচ করে ফেলেছিল। আর সুলতানের ভুলে যাওয়ার ক্ষমতা অসাধারণ। যাই হোক, রাজ্জাক স্যারকে আবার ট্রাকের ব্যবস্থা করতে হলো। 2,500 কি 3,000 টাকা ভাড়া ছাড়া কেউ নড়াইল যেতে রাজি ছিল না। ছবি তো সুলতান সাহেব নড়াইলে নিয়ে গেলেন। ছবিগুলোর ভাগ্যে কি ঘটলো সেটাও একটু বলা প্রয়োজন। একবার একটা দীর্ঘস্থায়ী বন্যা হলো। সুলতানের বাড়িতে খাবার নেই, তার জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। এই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাকে ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেল মালিকের কাছে থেকে চট্টগ্রামের শিল্পপতি একে খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গৌতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনীর জন্য ধার হিসেবে ছবিগুলো সংগ্রহ করছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। একে খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করতে হবে এবং প্রিমিয়ামের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনীর কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সের ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাসের মিডনাইট চিলড্রেন্স ঢাকার বাজারে এসেছে। স্যার এক কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বাসিত হয়ে উঠেছেন, পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়ম ব্যবহারের পদ্ধতিটাই একেবারে পাল্টাইয়া ফেলাইছে। এই এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরেজগো উপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরেজ আমলে ইন্ডিয়ায় যারাই ইংরেজি লিখেছেন তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারো লেখাই টিকব না। আমি জওহরলাল নেহেরুর কথা বললাম। স্যার মাথা নাড়ালেন,
টিকবো না। তারপর মুকুল রাজানন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশাদির নাম উল্লেখ করে বললেন, এই রকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলের সম্ভব আসিল না। পইরা ইংরেজদেরও নৈরা চৈরা বইতে হইব। সালমান রুশাদির উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পর মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগলো, তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার আপনাকে ঘন ঘন মফিদুল হকের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে নাকি? স্যার বললেন, মফিদুল আমারে 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আয়না দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইলো কি না খবর লইবার যাই। একদিন সত্যি স্যার অভিধান 2 খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল শেলফ থেকে আরও 5-7টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো, স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো শেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবু এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবি খ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেননি। তার জন্য তাকে কম বিড়ম্বনা সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার উপর তার গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলোও একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তার উপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার উপর লেখা একটি বই শেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বললেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লিখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর বয়সের পর আর কোনো কিছু বাংলা ভাষায় লিখেন নাই, যাও লিখছেন ইংরেজিতে। এটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তাভাবনার রেঞ্জ আসিল অনেক বড়। টাঙ্গাইলের থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরনো দিনের প্রসঙ্গ সব। আব্দুল হালিম গজনবীর কথা উঠল। সেই সূত্র ধরে এলেন ওয়াজেদ আলী খান পন্নী। স্যার বললেন, একসময় মাওলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার তো আবার 2 রকমের অসুখ আসিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে হইল আসল অসুখ। আমি তারে দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেখা মাওলানা সাহেব খুশি হইল। এই কথা সেই কথা নানা কথা কইবার লাগলো। মাওলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষের শুইনা যাওন ছাড়া গতি আসিল না। মাওলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন 2টা হাই স্কুল দিছি, একটা ব্যাটা ছেলেদের, একটা মেয়েদের। আমি কইলাম, এটা কাম ভালা করছেন। মাওলানা সাহেব শুয়ে শুইয়া কথা কইতে আসিলেন। আমার কথা শুইনা উইঠা বইলেন। আমার চোখের উপর চোখ রাইকা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল 2টা কইরা ভালা করছেন। মাওলানা সাহেবের সেন্স আসিল খুব কিন। আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝা নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন, বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এখানে সাপোর্টিং কোনো কলেজ তৈয়ারকরণের আগে 1858-এ ক্যালকাটা ইউনিভার্সিটি তৈয়ার হয়েছে। এইরকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলো তৈয়ার হয়েছে। এখন গ্রামেগঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতাছে। এইগুলো কোনো কামই আইব না। আমগো দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতেই নজর পড়ছে না কারো। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এটা নতুন কোনো কিছু নয়। কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণে এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না। স্যার শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময়ে
শেখ সাহেব যারে স্পর্শ করছেন তার মধ্যে আগুন জ্বালায় দিছেন। এরপরের কথা আমি বলবার পারুম না। আমি গভর্নমেন্টের কারো লগে দেখা সাক্ষাৎ করি না। 72তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন, তো আদব লেহাজা ছিল খুব ভালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইরা তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম। কইলাম, আপনি অপোজিশনরে 100 সিট ছাইরা দিবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চলে আইলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান হইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। দিন তারিখ সাল এসব আমার মনে থাকে না, আর আমি স্মৃতি থেকে এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাঝহারুল হক মারা গেছেন। ডক্টর হকের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময়ে সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্য কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ডক্টর হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন রাজ্জাক স্যারের ছাত্র, অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে আমি শুনেছি, মোজাফফর সাহেব যখন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের আংশিক দায়িত্ব বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে, কানাডার টরেন্টো কি অন্টারিও বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করলেন। তিনি জিয়া সরকারের মন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন, সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন, রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহার আদি করতেন। স্যারের বাসায় আসা যাওয়া করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটি ছাত্র কানাডার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো নামকরা একজন প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনেই স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তার একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়, স্যার সেই কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককে এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো, স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহা বিরক্ত হয়ে বললেন, এইখান থেকে যাওয়ানোর পর ওয়াহিদুল হক আমার কাছে একখানা পোস্ট কার্ডও লেখেন নাই। এবার আসল ব্যাপার বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ডক্টর আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পরে রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাহমুদের চাকরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হাকিম চৌধুরীর সঙ্গে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। নতুনভাবে চাকরিতে যোগ দেওয়ার পর ডক্টর আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজে বাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ডক্টর আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানোর অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এই বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনও হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সে কারণেই প্রফেসর ওয়াহিদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি। একদিন আজিজুল হক সাহেবকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। তিনি তখন গুলশানে থাকছেন। শীতকাল। স্যার একখানা কাঁথা গায়ে টেবিলের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি একটা অতি পুরনো হলদে হয়ে আসা বই পড়ছেন। তার চোখের দৃষ্টি কমে এসেছে। প্রথম দৃষ্টিতে মানুষ চিনতে তার কষ্ট হয়। কণ্ঠস্বর শুনেই আজিজুল হক সাহেব খুব কাছে গিয়ে স্যারকে বললেন, মনে হচ্ছে স্যার অত্যন্ত জরুরি কিছু তালাশ করছেন। স্যার চিরাচরিত সেই হাসিটা হাসলেন, একটুখানি ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললেন, বয়েন। তারপর চেয়ার হাতড়াতে লাগলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নাই, এই যে চেয়ার আছে, বসতাছি।
আমরা যখন বসলাম আজিজুল হক সাহেব রসিকতা করে বললেন, যেভাবে কাঁথা কুথা গায়ে লাগাইছেন মনে হয় স্যারের খুব শীত লাগছে। স্যার কবুল করলেন, শীত একটু লাগছে। এখন কি খাইবেন কর? খাওয়ানোর লাইগা আপনার এমন উতলা হওয়ার প্রয়োজন নাই। কি বই পড়ছেন কন? স্যার পঠিত পৃষ্ঠাতে একটি চিহ্ন দিয়ে বইটি সন্তপর্ণে বন্ধ করলেন। অতি পুরনো বই, নাড়াচাড়া করলেই ঝুরঝুর করে পাতা ঝরে পড়ে। স্যার বললেন, জন অ্যাডামসের রিপোর্টটা দেখতেছি। বইটা এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। আমার কাছে একটা কপি আছে। হক সাহেব বললেন, নতুন খবর পাইলেন? স্যার বললেন, নতুন কিছু নয়, খবর সব পুরনো। বেঙ্গলের সবচাইতে মিসফরচুন ব্যাপার হইল, এইখানে সাপোর্টিং কলেজ অনের আগেই ইউনিভার্সিটি তৈয়ার হয়েছে, আর মিডল স্কুল তৈয়ার না কইরা কলেজ বানাইছে। শুরু থেকেই বেঙ্গল এডুকেশন সিস্টেমটা আসিল টপ হেভি। হের লাইগা এখানে ডিগ্রির লাইগা মানুষের একটা ক্রেজ জন্মাইছে। আমাগো সময় পর্যন্ত সেই জিনিসটা চালু রইছে। গ্রামে গঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ জন্মাইতেছে। এখন আমাগো দরকার শক্তিশালী মিডল স্কুল। সেই দিকে কারণ নজর নাই। এরই মধ্যে কাজের ছেলেটা বাকরখানি এবং মাংসের 2টো প্লেট দিয়ে গেলেন। আজিজুল হক সাহেব ছেলেটিকে বললেন, স্যারের প্লেট কই? তিনি বললেন, আমি একটু আগে খাইছি, আপনারা খান। আমরা খাচ্ছিলাম এবং স্যারের কথা শুনছিলাম। মিডল স্কুলের সূত্র ধরেই স্যার বললেন, গ্রেট ব্রিটেনের বাজেটে ডিফেন্সের চাইতে এডুকেশনে বেশি অর্থ অ্যালট করা হয়। এখন দেখতে পাইবেন অ্যাভারেজ ইংলিশ চিলড্রেনরে স্কুলে বাধ্যতামূলকভাবে 1 পাউন্ড দুধ খাইতে হয়। হের লাইগা অ্যাভারেজ ইংলিশ চিলড্রেনের হেলথ মাচ বেটার দ্যান ওয়াজ ইন দ্য টাইম অফ এম্পায়ার। আমরা খাওয়া যখন শেষ করেছি, স্যার নতুন প্রকাশিত একটি বাংলা বই নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। অমলেশ ত্রিপাঠীর ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ইতিহাস বইটি সবে প্রকাশিত হয়েছে। ভদ্রলোক কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। সে সময় তার এক ছেলে বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার ছিলেন। অমলেশবাবুকে বাংলা একাডেমির তরফ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল। এটা বোধহয় কূটনৈতিক গুরুত্বের কারণেই দেওয়া হয়েছিল। হক সাহেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো ত্রিপাঠীর বই? স্যার মুখের একটা বিশেষ ভঙ্গি করে বললেন, একেবারে মন গড়া সব কথা লেখা হয়েছে। আমি বললাম, অমলেশবাবুর লেখাটা যখন দেশের পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, 46-এর রায়ট নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল। আরও একটি সাময়িক পত্রিকা চতুরঙ্গেও এ নিয়ে বিস্তারিত লেখালেখি হয়েছে। সে সময়ে যেসব ইন্ডিয়ান আইসিএস অফিসার ছিলেন তাদের মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছিলেন। অন্নদাশঙ্কর রায় প্রমুখ ব্যক্তি 40-এর দাঙ্গার জন্য মুখ্যত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দায়ী করেছেন। সোহরাওয়ার্দী সাহেব মুসলিম পুলিশদের নিয়ে দাঙ্গা করিয়েছিলেন। রাজ্জাক সাহেব মন্তব্য করে বসলেন, সোহরাওয়ার্দী সাহেব পুলিশ দিয়ে দাঙ্গা করাইছেন। ওনারা যখন কইতাছেন, হাঁচা কইতাছেন, মাইনা নিলাম। এই কথা তো তারা নতুন কইতাছেন না, 46 থেকেই কইতাছেন। কিন্তু আমার কথা হইল, 1946-এ ক্যালকাটায় মুসলিম পুলিশের সংখ্যা আসিল কত? 1/4 তো না। সোহরাওয়ার্দী সাহেব যদি মুসলিম পুলিশের সাহায্য লইয়াও থাকেন, তাগো নাম্বার 1/4-এর অধিক না। বাকি পুলিশ সব আসিল হিন্দু আর শিখ। তারা তো বইয়ে আসিল না, তারা কি করছিল? স্যার তারপর সোহরাওয়ার্দী সাহেব সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। সোহরাওয়ার্দী সাহেব নামে আসিল মুসলিম এবং মুসলিম লীগার। তার খাওয়ান উঠা বসা সব আসিল হিন্দু ভদ্রলোকদের সাথে। বিধান রায়, শরৎ বসু এইসব মানুষের সঙ্গে তিনি চলাফেরা করতেন। তার পার্সোনাল ফ্রেন্ডদের অনেকেই আসিল হিন্দু। যতবারই রাজ্জাক স্যার সোহরাওয়ার্দীর সঙ্গে উত্থাপন করেছেন, মনে করিয়ে দিতে ভুল করেননি সোহরাওয়ার্দীর টাইটেলটা নকল। এবারেও তার পুনরাবৃত্তি করলেন। তারপর সোহরাওয়ার্দী সম্পর্কে আরও কিছু মজার গহন সংবাদ পরিবেশন করলেন। আমি বারবার জানতে চাইছি সোহরাওয়ার্দী সাহেবের আসল প্রফেশনটা কী ছিল। আমি বললাম, উনি তো লয়ার ছিলেন। স্যার হাসলেন, এইটা তো মাইনসে জানে, কিন্তু তিনি তো প্র্যাকটিস করতেন না। আমি মিনা পেশোয়ারির নামটা উচ্চারণ করলাম। স্যার বললেন, স্পেসিফিক নামটাম কইবার পারুম না। আকাশে চটচটে রোদ উঠেছে। তিনি গায়ের থেকে কাঁথাটা খুলে চেয়ারে হাতায় রাখলেন। তারপর হুকোর নলটা খুলে নিয়ে টানতে আরম্ভ করলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনি যে হুকা টানতেছেন, কলকিতে তো তামুক দেওয়া নাই। স্যার বললেন, আজকাল এরকমই, ডাক্তার তামুক এক্কেরে না করছে। যখন ইচ্ছে হয় অমনি 2-একটা টান দিয়ে দেখি। কথায় কথায় ভারতের প্রসঙ্গ উঠল। স্যার 1947 সালে আমেরিকা থেকে প্রকাশিত লাইফ ম্যাগাজিনের একটা কাভারের কথা বললেন। এইবার লাইফ ম্যাগাজিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের উপর একটা কাভার স্টোরি করছিল। অগ্নিহোত্র অনুষ্ঠানে নেহেরু খালি গায়ে বৈশা মন্ত্র পড়ছেন। তারে ঘিরা বৈশা আছেন মন্ত্রিমণ্ডলী বেদির চারপাশে। বেদি থেকে দূরে খাড়াইয়া আছেন 2টা মানুষ, আম্বেদকর আর মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটা হইতাছে বেদের নিয়মানুসারে। এইখানে অহিন্দু থাকনের পারমিশন নাই। লাইফ ম্যাগাজিন একটা মজার ক্যাপশন দিছিল, বার্থ অফ এ সেকুলার স্টেট। মাওলানা আবুল কালাম আজাদের প্রসঙ্গ ওঠায় রাজ্জাক স্যার মন্তব্য করলেন,
মাওলানা সত্য কথা বলার অভ্যাস আছিল খুব কম, অ্যান্ড হি ওয়াজ এ কনজেনিটাল লায়ার। তর্জমানুল কোরআন যে বইটা মাওলানা লিখছেন, ইন্ডিয়াতে সেইটারে মাওলানার মস্ত কীর্তি বইলে দেখানো হয়। অ্যারাব ওয়ার্ল্ডে কোনো জায়গায় কোথাও এই বইটার কোনো মেনশন নাই। আরবরা ইন্ডিয়াতে লেখা যে বইটার উপর গুরুত্ব দিয়ে থাকেন সেইটা হইল ফতোয়ায়ে আলমগীরি। তারপর রাজ্জাক স্যার আধুনিক ভারতের ভাষা সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আজকার ইন্ডিয়ার এডুকেটেড মানুষেরা যে ভাষায় পরস্পরের লগে কমিউনিকেট করেন সেইটা কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না। তারা ইংরেজির মাধ্যমেই পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ব্রিটিশ চইলা যাইবার 50 বছর পরেও যারা একটা লিঙ্গুয়াল ফ্রাঙ্কা তৈরি করতে পারে নাই, তারা একলগে থাকবো কি কইরা, আমি তো চিন্তা করবার পারি না। রাজ্জাক স্যার তার স্কুল জীবনের স্মৃতিচারণ করতে আরম্ভ করলেন। আমার বাবা ছিলেন পুলিশ অফিসার, বদলির চাকুরি। তিনি বহরমপুরে পোস্টিং পাইছিলেন। আমরা 3 ভাই বহরমপুরে স্কুলে এসে ভর্তি হইলাম। টোটাল ছাত্র সংখ্যা ছিল 500। মুসলিম ছাত্র হওয়ায় আমরা 3 ভাই। সেই সময় স্যার যদুনাথ সরকারের হিস্ট্রি অব আওরঙ্গজেব বইটা বাইর হইছে। স্কুলে থাকুনের সময় আমি বইটা পড়ি। অ্যান্ড স্যার যদুনাথ ওয়াজ এ গ্রেট স্কলার। তিনি আওরঙ্গজেবের অনেক সদ্গুণ উল্লেখ করেছেন। লম্বা ফিরিস্তির পর একটা বাট লাগায় লিখলেন, ইসলাম ধর্মের ওপর অত্যন্ত নিষ্ঠার জন্য এইরকম একজন সম্রাটের নানাবিধ গুণ কোনো কামে আইল না। এই অংশটা পইরা মুখটা তিতা হইয়া গেল। স্যার অনেক দূরে থাকেন, আমাদের পক্ষে ঘন ঘন যাওয়া সম্ভব হয় না। কাজকর্মের ফাঁক পেলে স্যারের বাড়িতে হামলা করি। অনেক দিন থেকে রাজ্জাক স্যার হেলু চাচির বাড়িতে থাকছেন। হেলু চাচি হলেন রাজ্জাক স্যারের ছোট ভাই মরহুম খালেক সাহেবের বেগম, আবুল খায়ের লিটুর মা। কয়েক বছর ধরে তিনি তার অপর পুত্র এবং স্যারসহ আলাদা বাড়িতে থাকছেন। গুলশানের 100 নম্বর রাস্তার 30 নম্বর বাড়িতে তারা সবাই থাকেন। সেবার আমার সঙ্গে তরুণ অর্থনীতিবিদ BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর হোসেন জিল্লুর রহমান ছিলেন। তাছাড়া ছিল একজন তরুণ লেখিকা, নাম সেলিনা শিরিন শিকদার। সে স্যারের উপর একটি ভিডিও ফিল্ম তৈরি করেছে। আমাদের যেতে যেতে অনেক বেলা হয়েছিল। আমরা একটুখানি ইতস্তত করছিলাম। স্যার মাত্র কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। চোখের চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল। স্যার জানতেন তার নানা সময়ের কথাবার্তাগুলো আমি লিখছি। আগে যেটুকু লিখেছি তার কম্পিউটার টাইপ করা অংশ স্যারকে দেখালাম। তিনি এক ঝলক দেখে শিটগুলো সরিয়ে দিয়ে বললেন, যা খুশি লিখবার চান লেখেন। আমি প্রশ্ন করলাম, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনি অনেক দিন ছিলেন, বলতে গেলে গোটা জীবনটাই কাটিয়ে দিয়েছেন। আপনি নিজেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেক নামকরা মানুষ ছিলেন। কোন কোন শিক্ষককে এখন আপনার সবচাইতে উজ্জ্বল মনে হয়? স্যার বললেন, আমাগো সময় সত্যেন বসু ছিলেন। তিনি ফিজিক্সের মানুষ হইলেও নানা বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অগাধ। যে কোনো বিষয়ে তার ব্যাপক পড়াশোনা ছিল। এমন মানুষ আর একটাও দেখা যায় না। সাহিত্যের উপরেও তার দখল ছিল খুব। আমরা যখন ভর্তি হয়েছি তখন হরপ্রসাদ শাস্ত্রী রিটায়ার করছেন। আমরা মোহিতলাল মজুমদাররে পাইছি। মোহিতলাল বাবু বড় স্কলার আসিলেন, কিন্তু জীবটা আসিল বড় খারাপ। অকারণে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করতেন। এসকে দে মানে সুশীল কুমার দে আসিলেন অত্যন্ত উচ্চ শ্রেণীর মানুষ হিসেবে এবং স্কলার হিসেবে। তারপর আমার ডাইরেক্টর টিচার আসিলেন অমিয়বাবু। অমিয়বাবু মানে অমিয় দাশগুপ্ত, বরিশালের মানুষ। এইখান থেকে তিনি দিল্লি চইলা যান। তার ছাত্রদের মধ্যে কেউ কেউ নোবেল প্রাইজ পাইবার যোগ্য হয়েছে। এই যে অমর্ত্য সেনের কথা সকলে কয়, তিনিও তো অমিয়বাবুর ছাত্র। এরকম আরও অনেক আছেন। বাংলাদেশ হওয়ার পর একবার তিনি এই দেশে আইছিলেন। জিল্লুর দিকে তাকিয়ে বললেন, আপনাকে BIDS এর একটা সেমিনার অ্যাটেন্ড করণের লাইগা তখন আমার এখানে আইছিলেন। এইবারও আওনের কথা আসিল। রেহমান সোবাহানের মাধ্যমে আমারে খবর দিছিলেন, রাজ্জাকরে কইবেন এইবারও আমি তার ওইখানেই থাকুম। হ্যাঁ যেন ব্যবস্থা করে। যেই দিন আইব তার একদিন আগে হার্ট ফেল কইরা। স্যার চুপ করলেন। বুঝলাম অমিয়বাবুর এই আকস্মিক মৃত্যু তার মনে খুব লেগেছে। আগেও তাকে নানা মানুষের সঙ্গে আমি অমিয় দাশগুপ্তের ব্যাপারে কথাবার্তা বলতে শুনেছি। আজিজুল হক সাহেবের সঙ্গে আলাপ করতে আমি শুনেছি। এবার অমিয়বাবু যখন ঢাকা আসবেন, অমিয়বাবুকে সম্মানসূচক ডিলিট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করবেন। আমি আলোচনার মোড় আমাদের সময়ের দিকে ঘুরিয়ে আনলাম। জিজ্ঞেস করলাম, স্যার ডক্টর আহমদ শরীফকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্যার বললেন, শরীফ তেরা বেঁকা কথা বেশ কয়, কিন্তু একসময় তো কাম করছে। হি ডিড মেনি থিংস।
টেবিলের উপর প্রফেসর আব্দুল হাইয়ের একটা জীবনী গ্রন্থ দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আব্দুল হাই সম্পর্কে আপনারা কী ভাবেন? আমি জবাব দিলাম, হাই সাহেব আমার শিক্ষক ছিলেন, তার বিষয়ে আমার অনেক মধুর স্মৃতি আছে। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত মহৎ ছিলেন। আমি তার সঙ্গে প্রথম দিনের ক্লাসের স্মৃতি হাতড়ে বললাম। তিনি বলতেন, 5 বতে শিক্ষক, বিনয়, বপু, বাচন, বাৎসল্য ইত্যাদি। স্যার বললেন, সাহিত্য পত্রিকা বাইর করতেন অত্যন্ত উচ্চমানের। ঠিক সময়ে পত্রিকা বাইর হয় নাই দেখা অনেক রাগারাগি করছি। হাই সাহেবরা অনেক বকসিও। বাংলার ডিপার্টমেন্টটা ভালোই চলছিল। এই দুইজন টিচার আইসা বেবাক পরিবেশ বরবাদ কইরা দিল। স্যার একজন মহিলা এবং একজন পুরুষ শিক্ষকের নাম উল্লেখ করলেন। আমি বদরুদ্দিন উমর সম্পর্কে স্যার কী ভাবেন জানতে চাইলাম। স্যার বললেন, উমর যদি পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি কেবল এই একটা বই লিখতেন, তা হইলেই পস্টারিটি তার নাম স্মরণ করার জন্য যথেষ্ট। সে তো আরও অনেক কাম করছে। উমরের একটা রিজু খাড়া চরিত্র আছে, বিশ্বাস অনুসারে চলবার চেষ্টা করে। আমাগো সমাজে এরকম মানুষ কজন আছে? তারপর আমি ঐতিহাসিক সালাউদ্দিন আহমদ সম্পর্কে স্যারের মত জানতে চাইলাম। স্যার বললেন, আগাগোড়া ভালো মানুষ। তার বউ খালেদা সালাউদ্দিন বেশ লেখাপড়া জানেন। তারপর আমি ইংরেজি বিভাগের ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন সম্পর্কে জানতে চেয়ে বললাম, স্যার একটা সময় তো সৈয়দ সাজ্জাদ হোসেন আপনার খুব ঘনিষ্ঠ আছিল। সাজ্জাদ সাহেব সম্পর্কে আপনি কি চিন্তা করেন? স্যার বললেন, সাজ্জাদরে আমি খুব পছন্দ করতাম। একবার ইউনিভার্সিটিতে একটা প্রো ভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট দিবার কথা হইল। ভাইস চ্যান্সেলর মাহমুদ হোসেন আমারে কইলেন, আপনি 3টা নাম ঠিক করেন। আমি 3টার নাম ঠিক করি। আমি যে লিস্ট করলাম তাতে সাজ্জাদের নাম আসিল 2 নম্বরে। পরে মাহমুদ হোসেনের লিস্টের সঙ্গে মিলাইয়া দেখলাম তিনিও সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন। মাহমুদ হোসেন সাহেব আমার জিগাইলেন, সাজ্জাদের ব্যাপারে আমার লগে আপনার মতামত মিল্লাই গেল। আপনি কি কারণে সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন? আমি বললাম, পয়লা আপনার মতটা শুনি, তারপরে আমারটা কমু। মাহমুদ সাহেব কইলেন, সাজ্জাদস আদার কোয়ালিফিকেশনস আর অলরাইট, বাট হি ল্যাক্স চ্যারিটি। যার মনে দয়া নাই তারে উপরে আনা ঠিক না। আমি কইলাম, আমিও সাজ্জাদের ব্যাপারে এক্স্যাক্টলি একই কথা চিন্তা করছিলাম। তারপর থেকে সাজ্জাদের লগে আমার রিলেশন খারাপ হইয়া গেল। এখানে উল্লেখ করা বোধ করিয়া অপ্রাসঙ্গিক হবে না, সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব ইংরেজিতে যে আত্মজীবনী লিখেছেন তাতে রাজ্জাক সাহেবের নামে অনেক নালিশ করেছেন। সাজ্জাদ হোসেন পর্ব শেষ হওয়ার পর আমি বললাম, স্যার সৈয়দ আলী আহসান সম্পর্কে কিছু বলেন। স্যার এভাবে শুরু করলেন, সাজ্জাদ অ্যান্ড আলী আহসান, আলী আশরাফ, দেয়ার কাজিনস। সাজ্জাদ অনার্সে ফার্স্ট ক্লাস পাইছিলেন, এমএতে 2nd ক্লাস। আর আলী আশরাফ অনার্সে ফার্স্ট ক্লাস, এমএতে 2nd ক্লাস। আলী হাসান এমএ এবং অনার্স দুটোতেই 2nd ক্লাস। তার কনসেপশন খুব ক্লিয়ার আসিল, অ্যাস্থেটিক সেন্স খুব কিন। সে কোনো বিষয়ে কলম ধরলেই লেখা হইয়া যাইত। আলী আশরাফের লেখার হাত ভালো আসিল না, ধর্মটর্ম খুব করতেন। তবে আলী হাসানের ব্যাপারে একটা কথা হইল, সত্য কথা কদাচিৎ বলতে পারতেন। আমি আলী আহসানরে আত্মজীবনী লেখার পরামর্শ দিছি। কইছি, এখন তো সব সত্য কথা আপনি কইবার পারবেন না, লেখা রাইখা যান, আপনার মরণের পর প্রকাশ হইব। প্রফেসর রেহমান সোবহানের সঙ্গে রাজ্জাক স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এই পণ্ডিত ভদ্রলোকটিকে আমি বিশেষ পছন্দ করি না। স্যারের তার প্রতি অতান্তক অনুরাগের কারণটা কি জানতে চাইলাম। স্যার বললেন, মানুষ হিসেবে রেহমান সোবহানের কারো বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করতে শুনি নাই। তার বাপা ছিল কেনিয়ার পাকিস্তান হাই কমিশনার। মরার আগে ভদ্রলোক আরেকটা বিয়া কইরা ফালাইছিল। স্বামীর মরণের পর ওই ভদ্র মহিলা খুব ভয়ে ভয়ে আসিল, পাছে সৎ ছেলেরা তারে প্রপার্টি থেকে ডিপ্রাইভ করেন। রেহমান আর মারুফ তারা 2 ভাই। ভদ্র মহিলারও একটা বাচ্চা আসিল। রেহমান বিদেশ থেকে আইসা করাচিতে যাইয়া ভদ্রমহিলার লগে দেখা কইরা কইলেন, বাবার সম্পত্তির কোথায় কি আছে, ইউ নো বেটার দেন আই ডু, সব আপনার। ভদ্রমহিলার বাড়িঘর সব দিয়া থুইয়া চইলা আইলেন। বাড়িটাও তার হইতো না, বউয়ের কারণে হইছে। বউটা রেহমানের চাইতে চালাক চতুর। আমি অখনও রেহমানের লগে দেখা হইলে ঠাট্টা কইরা সরস্বতীর বাহন সেই হাঁসের গল্পটা কই। আপনি সেই হাঁসের মতন পানি মিশান দুধের সবটা দুধ খান, আর আপনার বন্ধুর জন্য থাকে সবটা পানি। আমি জানতে চাইলাম বন্ধুটাকে। স্যার বললেন, আছেন একজন। কথাবার্তার এই পর্যায়ে স্যার হোসেন জিল্লুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন আপনাকে বিআইডিএস এর ডিরেক্টরকে? জিল্লুর জবাব দিলেন, আবু আবদুল্লাহ। স্যার জানতে চাইলেন, এখন আবু আবদুল্লার বয়স কত হইব? জিল্লুর বললেন, 52-53। স্যার মনে মনে কি একটা হিসেব করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি মুসারে চিনেন নিহি? আমি বললাম, আমার ক্লাস ফ্রেন্ড। স্যার বললেন, ভেতরটা এক্কেরে সাদা, কোনো ধরনের জটিলতা নাই।
আমার নেক্সট কাজিনের মাইয়ারে বিয়া করছে, সেই হিসেবে মুসা আমার রিলেটিভ। আলোচনার মোড় ঘুরে দীনেশচন্দ্র সেনে এসে ঠেকল। স্যার বললেন, দীনেশ সেন ওয়াজ রিয়েলি এ গ্রেট ম্যান। এদিক দিয়ে কিছু ব্যাপার আছে, তারপরও তার যখন অসুখ বিসুখ হয়েছিল, চিকিৎসার জন্য ডাক্তার বিধান রায়ের ডাকছিলেন। বিধান রায় ফিস দাবি করছিলেন 2000 টাকা। তার পরিবারের তরফ থেকে বিধান রায় জানানো হইল 2000 টাকা ফিস দিয়া চিকিৎসা করানোর সাধ্য তাগো নাই। তারপরে স্যার নীলরতনরে ডাইকে আনলেন। তার কাছে জানতে চাওয়া হইল কত ফিস দিতে হইব। স্যার নীলরতন কইলেন, বাঙালি জাতির তো দীনেশ সেনের কাছে কিছু ঋণ আছে, ফিসের কথা উঠবে কেন? স্যার বললেন, দুইজন মানুষের মধ্যে কম্পেয়ার কইরা দেখেন। আমাদেরকে কোনো কথা বলতে না দিয়ে চিত্তরঞ্জন দাসের প্রসঙ্গে চলে এলেন স্যার। তিনি বললেন, বারিন ঘোষের মানিকতলা বোমা মামলার সময় চিত্তরঞ্জন দৈনিক ফিস নিতেন 2000 টাকা। কোর্টে যাইবার আগে টাকাটা আগাম দিতে হইতো। মিস্টার জিন্না 1 মাস ধইরা তিলকের একটা মামলা করছেন। ফিসের কথা যখন উঠল, মিস্টার জিন্না কইলেন, I cannot claim fees from a person who is not fighting for his individual interest. তারপর মতিলাল নেহেরুর কথা এলেন। স্যার বললেন, মতিলাল উর্দু ফার্সি এসব খুব ভালো জানতেন, কিন্তু জওহরলাল কোনো ইন্ডিয়ান ভাষা জানতেন না। হিন্দিটা তিনি কইতে পারতেন, শুধু পড়তে পারতেন না। আমার সব কথা মনে নেই। স্যার ভারতবর্ষের অতীত ইতিহাসে চলে এলেন। তিনি বললেন, হিন্দুদের মধ্যে জন্মান্তরবাদে বিশ্বাস যা অখন আপনারা দেখবার পান, এটা প্রাচীন আর্যদের বিশ্বাস আসিল না। আর্যরা জন্মান্তরবাদে বিশ্বাস করলে বেদে উল্লেখ থাকতো। বেদে একেবারে জন্মান্তরবাদের ছিটে ফোটাও নাই। এইটা পরে তারা ড্রেভিডিয়ানদের কাছ থেকে ইনহেরিট করছে। আমি বললাম, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেন। স্যার বললেন, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে আমি আর কি কমু, সে তো আপনাকে উপর। আপনারা কি করবেন আমি কেমনে কমু? মিস্টার জিন্না তো বেঙ্গল আপনাদেরই দিয়ে দিছিলেন। আপনাগো চিত্তে সুখ হইল না, বেঙ্গল পার্টিশন করলেন। মুহাম্মদ আলী জিন্নার যে বিশেষ উক্তিটির কথা স্যার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন, উলপার্টের লেখা জিন্নাহ অফ পাকিস্তান গ্রন্থ থেকে আমি উদ্ধৃত করছি। By the end of April, the Muslim League had a clear majority in Punjab, and the Nawab of Mamdud demanded Governor Jenkins call upon him to form a ministry instead of continuing autocratically to rule under Section 93 of the 1935 Act. Jinnah finally went to Mountbatten to reiterate that demand, but the victory, like his governor, refused to install one-party rule in Punjab, fearing it would incite civil war as threatened by the Sikhs. During this same interview, the victory informed Jinnah of Sohrawardi's recently expressed hope that he might be able to keep a united Bengal on condition that it joined neither Pakistan nor Hindustan. I asked Mr. Jinnah straight out what his views were about Bengal united at the price of remaining it's out of Pakistan. He said, without any hesitation, I should be delighted. What is the use of Bengal without Calcutta? They had much better remain united and independent. I am sure they would be on friendly terms with us. I then mentioned that Mr. Sohrawardi had said that if Bengal remained independent and united, they would wish to remain within the Commonwealth. Mr. Jinnah replied, of course, just as I indicated to you that Pakistan would wish to remain within the Commonwealth. সেই একই বৈঠকটিতে স্যারের কাছে প্রশ্ন করেছিলাম জাতির ভবিষ্যৎ সম্পর্কে তার বলার কিছু আছে কিনা। কিছুদিন আগে যখন সাক্ষাৎকার করছিলাম, তিনি জানিয়েছিলেন এই জাতির ভবিষ্যৎ কি চিন্তা করতে পারছেন না। বলেছিলেন, সব থুইয়া আপনাকে দেশের কাম করা উচিত। খবর নিয়ে জানলাম বদরুদ্দিন উমর সাহেবকেও তিনি একই রকম পরামর্শ দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি আমাদের নতুন কোনো পরামর্শ দেবেন। স্যার সেদিক দিয়ে গেলেন না। সম্পূর্ণ একটা নতুন বিষয়ে কথা বলতে আরম্ভ করলেন। দেশ মানে তো দেশের মানুষ। মানুষ হইল গিয়ে দেশের আসল শক্তি। মানুষ গড়ে আপনারা ডেড ওয়েট কইরা রাইখা থইছেন। আমাগো দেশের মানুষের একটা দিকে এমন যোগ্যতা আছে ইন্টারন্যাশনালি যে কোনো দেশের লগে কম্পিট করবার পারে। আমি শিপিংয়ের কথা কইতাছি। আপনার বাড়ি তো চাটগা, আপনার তো জাননের কথা। আপনার জেলার মানুষ জাহাজের সেরাং ট্যান্ডেল হিসেবে কীরকম এফিসিয়েন্ট। এন্টায়ার ওয়ার্ল্ডে তাদের ডিমান্ড আছে। সিলেট চাটগার মানুষদের হাতে তো আসিল দায়িত্ব, তারা তো কিছু করবার পারে নাই। সিলেট চাটগার মানুষ শিপিংয়ে অ্যাজ গুড অ্যাজ দ্য সিটিজেন অফ এনি আদার নেশনস, কিন্তু এই লাইনে তো কেউ দৃষ্টি দেয় নাই। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কইবার পারি, একবার আমার জাহাজে কইরা বিলাত থেকে ফিরতে হয়েছিল।
3.5 মাস লাগছিল। আমার টাকার ক্রাইসিস আসিল। হের লাইগা জাহাজে আমার টিকিট কাটছিলাম, ছোট জাহাজ, মোটে 7,500 টন। ডিমের খোসার মতন ঢেউয়ের ঝাপটা যখন লাগে মনে হইতো সমুদ্রের তলায় ডুইবা গেলাম। আমার খাওনের একটা প্রবলেম দেখা গেল, আর সব প্যাসেঞ্জার আসিলেন সাদা। আমি ওগুলোগে খাইবার চাইছিলাম না। আমার লাইগা একটা ভিন্ন ব্যবস্থা করা হইল। খালাসি সারেং সব দেখলাম আমাগো দেশের মানুষ। তারা দাবি করলেন আপনি আমাগো লগে সপ্তাহে একদিন খাইবেন। আমি তাগো লগে খাইতে আরম্ভ করলাম। এই আলোচনার পর আচমকা আমি জিজ্ঞেস করে বসলাম, স্যার আপনি তো লন্ডনে হ্যারল্ড লাস্কির ছাত্র ছিলেন। স্যার বললেন হ। তিনি তো ইহুদি ছিলেন, ডিসক্রিমিনেট করতেন? স্যার মাথা ঝুঁকিয়ে বললেন, এক্কেরে না, এক্কেরে না, কোনো দিনও টের পাই নেই। তিনি আমারে একদিন কইলেন, মিস্টার রাজ্জাক তুমি চেষ্টা করলে নেহেরুর মতো হইতে পারবা। দ্বিতীয়বার যখন এই কথা কইলেন আমি চিন্তা করলাম এই মনোভাব আর বাড়তে দেওয়া ঠিক না। আমি তার দৃষ্টি আকর্ষণ কইরা কইলাম, মিস্টার লাস্কি। তিনি কইলেন, ইয়েস মাই বয়। আমি কইলাম, আই ডু নট উইশ টু বি মেনশনড উইথ মিস্টার নেহেরু। আই অ্যাম এ মেম্বার অফ মুসলিম লীগ অ্যান্ড এ ফলোয়ার অফ মিস্টার জিন্না। এরপরে আর কিছু কয় নাই। লাস্কি নেহেরুর খুব ভক্ত ছিলেন। একদিন ক্লাসে অনেক ছাত্রদের মধ্যে বললেন, নো ম্যান ইজ ইনফলিবল। আমার দিকে তাকাইয়া ছোট কইরা কইলেন, নট ইভেন মিস্টার জিন্না। সকালে অবাক হয়ে আমার দিকে তাকাইলেন। আমি কইলাম, আই হ্যাভ প্রপারলি আন্ডারস্টুড। মিস্টার লাস্কি কমিউনিস্ট পার্টির মেম্বার আসিল, কিন্তু মিস্টার চার্চিল ম্যানচেস্টার গেলে লাস্কিদের বাড়িতে থাকতেন। তিনি লাস্কি পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড আসিলেন। কেউ কোনো দিন জানবারও পারে নাই। তরুণ বয়সে মানুষের শরীরে কোনো চোট লাগলে যৌবনে সেটা অনুভব করা যায় না অনেক সময়। বুড়ো হলেই ব্যথাটা ফিরে আসে। মানুষের বিশ্বাস এবং সংস্কার এগুলো বেশি বয়সে নতুন করে জেগে ওঠে। রাজ্জাক স্যার ইদানিং মিস্টার জিন্নার নাম বেশি উচ্চারণ করে থাকেন, আগেও করতেন, তবে এত বেশি নয়। মাঝখানে শেখ মুজিবুর রহমানের খুব তারিফ করতেন।